সো এবার আমাদের পরের টপিক হচ্ছে স্বাধীনতার মাত্রা। কেন আসলে এই জিনিসটা আশা করি বোঝাতে পেরেছি। স্বাধীনতার মাত্রা পড়তে গিয়ে আমরা উত্তর পেয়ে যাব 2 ক্যালোরি হিট গেল কোণে। আচ্ছা, তো স্বাধীনতার মাত্রা ভাই প্রকাশ করা হয় স্মল এফ দ্বারা। আমরা যদি সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি, আপাতত জাস্ট মুখস্থ করবো, পরে বুঝবো। হ্যাঁ, সংজ্ঞাটা হচ্ছে ভাই স্বাধীনভাবে, এটা ভালো মতো বুঝবেন। স্বাধীনতা মাত্রা মানেই স্বাধীনভাবে যতটি উপায়ে একটি পার্টিকেল বা মলিকিউল শক্তি গ্রহণ করতে পারে তাকে আমরা বলবো ওই পার্টিকেলের স্বাধীনতার মাত্রা। একটা পার্টিকেল অনেকভাবে শক্তি গ্রহণ করতে পারে, একটু পরে আমি দেখাবো। তো স্বাধীনভাবে যতটি উপায় সে শক্তি গ্রহণ করতে পারবে সেটাকে আমরা বলবো তার স্বাধীনতার মাত্রা। বোঝা গেল? অ্যাটলিস্ট রৈখিক গতিশক্তির মানে আমরা হচ্ছে আপনার গ্যাসের ক্ষেত্রে তো এইভাবেই পড়বো স্বাধীনতার মাত্রা। আচ্ছা, আরেকটা সংজ্ঞা আছে ভাই, একটা পার্টিকেলের স্টেট মানে হচ্ছে ভাই অবস্থা। একটি পার্টিকেলের স্টেট বা অবস্থা প্রকাশের জন্য যতগুলো চলক প্রয়োজন, চলক তথা হচ্ছে ভ্যারিয়েবল প্রয়োজন, যতগুলো চলক প্রয়োজন তাকে আমরা বলবো ওই পার্টিকেলের স্বাধীনতার মাত্রা। এই দুটা মেইন সংজ্ঞা হচ্ছে ভাই এটা, আর এটা হচ্ছে সেকেন্ডারি সংজ্ঞা। এটা আপনাদেরকে বোঝানোর জন্য অ্যানালজি দিয়ে এই জিনিসটা বলা হয়। আমি এটা দিয়েও ব্যাখ্যা করবো, এটা দিয়েও ব্যাখ্যা করবো। মেইন ডেফিনেশন উপরেরটা, নিচেরটা হচ্ছে ট্রিভিয়াল, যেটা প্রচলিত আছে আমাদের শিক্ষা ব্যবস্থায় সেটা। আচ্ছা, স্বাধীনতার মাত্রা আসেন ভিতরের দিকে ঢুকি এবং বোঝার চেষ্টা করি। সো একমাত্রিক গতি নিয়ে আমরা শুরু করছি ভাই, রৈখিক গতিশক্তি। সেখানে একটা উদাহরণ দেখাচ্ছি ভাই। ধরুন একটা সিলিং থেকে একটা দড়ি ঝুলছে। সো দড়িটা যদি আপনি, এটাকে কেন একমাত্রিক বলবো, এটা যদি আপনি ব্যাখ্যা শুনতে চান তাহলে এরকম যে দেখেন ভাই, এই দড়িটাকে আমরা যে কোনো একটা অ্যাক্সিস কল্পনা করতে পারি। আপনি এটাকে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস যে কোনো নাম দিতে পারেন। যেহেতু আমরা এটাকে ওয়াই অ্যাক্সিস নাম দিয়েই শিখেছি, সো আমি ওয়াই বললাম, ওয়াই প্রাইম। ওকে, সো এই যে পিঁপড়াটা, এর গতিটা বলেন তো ভাই একমাত্রিক নাকি দ্বিমাত্রিক? বলুন। এর গতিটা হচ্ছে একমাত্রিক গতি, কারণ সে একটা অক্ষ বরাবর হয় স্বাধীনভাবে উপরের দিকে উঠতে পারবে, না হয় স্বাধীনভাবে নিচের দিকে নামতে পারবে। তার মানে একটা অক্ষ বরাবরই সে তার অবস্থানটা স্বাধীনভাবে চলাচলের জন্য একটা চলকই প্রয়োজন, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসটা। তো আমরা সেকেন্ড সংজ্ঞা অনুযায়ী বলে দিলাম এর স্বাধীনতার মাত্রা হচ্ছে ভাই 1, কারণ একটা অ্যাক্সিস বরাবরই সে স্বাধীনভাবে চলতে পারে। আর অ্যাকচুয়াল ডেফিনিশন কি বলে ভাই, এ কত উপায়ে শক্তি লাভ করতে পারে। এখন দেখেন, এই যে পিঁপড়াটা হয় উপরে উঠবে না নিচে নামবে স্বাধীনভাবে। সো উপরে উঠুক আর নিচে নামুক, এর বেগের একমাত্র ডিরেকশন কি ভাই, ওয়াই অ্যাক্সিস বরাবর বেগের। এবং সে শুধু কি হাঁটা চলা করে উঠবে না ভাই, পিঁপড়া কি ডিগবাজি দিয়ে দিয়ে সামনে যায়? পিঁপড়ার কি কোনো ঘূর্ণন গতিশক্তি আছে? পিঁপড়া কি ঘুরতে ঘুরতে সামনে যায় নাকি হেঁটে হেঁটে সামনে যায়? হেঁটে হেঁটে সামনে যায়। তার মানে শুধুমাত্র তার রৈখিক গতিশক্তি আছে এবং তার শুধুমাত্র রৈখিক বেগ আছে, এবং সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর। সো পিঁপড়ার ভর যদি আমি এম ধরি, পিঁপড়ার বেগ যদি ভি ধরি, তাহলে এর রৈখিক গতিশক্তি হচ্ছে হাফ এম ভি ওয়াই স্কোয়ার। একমাত্র ও শক্তি অর্জন করতে পারে ভাই তার ওয়াই অ্যাক্সিস বরাবর বেগের কারণে। তো যেহেতু সে একটা মাত্র ওয়েতে শক্তি অর্জন করতে পারে, এই জন্যই তার স্বাধীনতার মাত্রা হচ্ছে 1। তো এই স্বাধীনতার মাত্রা 1 কেন দুইভাবে এক্সপ্লেন করলাম। আসেন আরো সামনের দিকে উদাহরণ নিই। এবার ধরেন ওই পিঁপড়াটাই ভাই এইভাবে হাঁটা চলা শুরু করছে, এপাশে একটা বাঁশ, এপাশে একটা বাঁশ, মাঝখানে একটা দড়ি, পিঁপড়াটা হাঁটছে। তো এই দড়িটাকে এবার আপনি এক্স ওয়াই জেড যে কোনো অ্যাক্সিসে নাম দিতে পারেন। যেহেতু আমাদের প্রচলিত অনুযায়ী এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আমরা ধরতে পারি, ধরেন এটা এক্স আর এটা এক্স প্রাইম। সেই পিঁপড়াটা হয় সামনের দিকে যেতে পারে অথবা পিছনের দিকে পিছাতে পারে, এর বাইরে কিন্তু সে উঠানামা করতে পারবে না। পিঁপড়া তো ঝুলতে পারবে না, তাই না? উড়তে তো পারবে না, আর ডিগবাজি দিয়েও সামনে যাবে না। তার মানে সে স্বাধীনভাবে চলতে পারে, মানে একটা স্বাধীনভাবে চলাচলের জন্য তার একটা চলরাশি এরাফ, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসটা। এই জন্য তার স্বাধীনতার মাত্রা হচ্ছে 1। এইটা একটা ওয়ে, বাট অ্যাকচুয়াল ওয়ে অফ ডিসক্রাইবিং ইটস ডিগ্রি অফ ফ্রিডম সেটা হচ্ছে এ কত উপায়ে শক্তি অর্জন করতে পারে। সো এ শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবরই বেগ অর্জন করতে পারে। ধরে নিচ্ছি ওর ভর হচ্ছে এম, তাহলে ওর গতিশক্তি কত হবে, হাফ এম ভি এক্স স্কোয়ার। সো এই যে দেখেন, সে শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর বেগের কারণেই গতিশক্তি অর্জন করতে পারতেছে। তার মানে একটা উপায় সে গতিশক্তি অর্জন করতে পারতেছে, এই কারণেই তার স্বাধীনতার মাত্রা হচ্ছে ভাই 1। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনিশন। এটা ছিল কি একমাত্রিক গতি। আচ্ছা, এবার আসেন ভাই দ্বিমাত্রিক গতিতে চলে আসি। তো এবার যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি মানে হচ্ছে দুইটা অ্যাক্সিস থাকবে, দ্বিমাত্রিক অথবা 2 ডাইমেনশনাল 2D। আচ্ছা, এই যে দেখুন এই পিঁপড়াটার দিকে তাকান, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। সো এবার পিঁপড়াটা ঝুলাঝুলি করছে না, কোনো দড়ি দিয়ে হাঁটছে না,
আপনি ধরে নেন ভাই, আপনাকে প্লেন বুঝাই, এই পুরো বোর্ডটাই ধরে নেন একটা এক্স ওয়াই প্লেন। এই বোর্ডটা একটা এক্স ওয়াই প্লেন, সমতল। বোর্ডের দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। সো দৈর্ঘ্য বরাবর ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস, প্রস্থ বরাবর ধরে নিচ্ছি ওয়াই অ্যাক্সিস। এই বোর্ডের উপরে যদি একটা পিঁপড়া হাঁটাচলা করে ভাই, ধরে নেন তার বেগ হচ্ছে এই দিক বরাবর ভি। এখন এই বেগের দুইটা উপাংশ পাবো না ভাই আমরা, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ভি এক্স পাবো, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর কি পাবো বলেন, ভি ওয়াই পাবো। একটা ওয়াই অ্যাক্সিস বরাবর ভি ওয়াই পাবো। সেই যে দেখেন ওর বেগ অ্যাকচুয়ালি ভাই এক্স অ্যাক্সিস বরাবরও আছে, ওয়াই অ্যাক্সিস বরাবরও আছে। সো ও যদি গতিশক্তি অর্জন করতে পারে চায়, তাহলে সে তার এক্স অ্যাক্সিস বরাবর যে বেগটা আছে সেটার কারণে গতিশক্তি অর্জন করতে পারবে, সে তার ওয়াই অ্যাক্সিস বরাবর যে বেগটা আছে সেটার কারণে গতিশক্তি অর্জন করতে পারবে। সেই যে দুইটা আলাদা আলাদা ওয়েতে সে গতিশক্তি অর্জন করতে পারতেছে, এই কারণে তার স্বাধীনতার মাত্রা হচ্ছে 2। বোঝা গেল? আপনি এখন বলতে পারেন যে ভাই স্বাধীনতার মাত্রা তো বেগটা তো ভেক্টর রাশি হিসেবে গতিশক্তিতে কিভাবে কাউন্ট হলো এটা একটু দেখাই দেন। দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাই, যে ভি বেগকে আপনি লিখতে পারেন ভাই, ভি বেগকে ভেক্টর হিসেবে লিখতে পারেন ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ, তাই না? সো ভি ভেক্টরের মান যদি লিখি তাহলে লিখা যাবে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। রুট লিখতাম, কিন্তু ভি স্কোয়ার দিলে আবার রুট লেখার দরকার নেই। বোঝা গেল? তাহলে এই পিঁপড়াটার ভর যদি কোনো কারণে এম হয়, তাহলে ওর গতিশক্তি কত হবে ভাই, হাফ এম ভি স্কোয়ার। এখন ভি স্কোয়ারের জায়গায় আবার আমরা লিখতে পারি কি ভাই বলেন, মাত্র পেলাম এই যে এই জিনিসটা, ভি স্কোয়ারের জায়গায় আবার আমরা লিখতে পারি হাফ এম, ভি স্কোয়ারের জায়গায় লিখতে পারি ভি এক্স স্কোয়ার প্লাস কি লিখতে পারি ভি ওয়াই স্কোয়ার, কারণ ভি স্কোয়ার যা ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার মানে হতো। এবার দেখেন হাফ এম একবার ভি স্কোয়ার ভি এক্স স্কোয়ার আবার হাফ এম ভি ওয়াই স্কোয়ার, দুটোই যোগ করা হবে। এই যে এটাই তো লিখেছি, হাফ এম ভি এক্স স্কোয়ার হাফ এম ভি ওয়াই স্কোয়ার। সো পিঁপড়াটা দুইটি ওয়েতে আলাদা আলাদা ওয়েতে শক্তি অর্জন করতে পারতেছে, এই জন্য তার স্বাধীনতার মাত্রা হচ্ছে ভাই 2। আশা করি ক্লিয়ার হয়েছে আপনার। আচ্ছা, লাস্ট ত্রিমাত্রিক গতি। এটা খুব ভালো মতো ইমেজিন করা লাগবে, খুবই ভালো মতো। তো ধরে নিচ্ছি ভাই একটা প্রজাপতি, এটা একটা রুম, ঠিক আছে? আপনার যে রুমে আপনি বসে পড়াশোনা করছেন, অধ্যয়ন করছেন, আমার ক্লাসটি দেখছেন, এটাকে আপনি বলতে পারেন একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, কারণ এই রুমটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এই রুমের মধ্যে আপনি যদি একটা প্রজাপতি ছেড়ে দেন, তাহলে প্রজাপতিটা বিভিন্ন দিকে উঠতে পারে আর কি। সো ওর যে বেগটা আছে, ওই বেগের আবার আপনি উপাংশ পাবেন 3টা অক্ষ বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর এবং একই সাথে জেড অ্যাক্সিস বরাবর। সো ওর যখন আপনি গতিশক্তি অর্জন করতে যাবেন, তখন সে গতিশক্তি অর্জন করতে পারবে তার এক্স অ্যাক্সিস বরাবর বেগের কারণে, ওয়াই অ্যাক্সিস বরাবর বেগের কারণে, জেড অ্যাক্সিস বরাবর বেগের উপাংশের কারণে। এখন ওর যে বেগের উপাংশ 3টা, এটা অনেকে ভিজুয়ালাইজ করতে পারেন না, আমি আপনাকে ভিজুয়ালাইজ করে দিচ্ছি। সো ধরে নেন ভাই পিঁপড়ার বেগটা হচ্ছে ভাই, পিঁপড়ার বেগটা ধরে নেন এইদিকে কোথাও একটা ভি। সো আপনি এখন ভাবতে পারেন যে ভি মানে হয় বোর্ডের উপর শোয়ানো, না, পিঁপড়া কিন্তু ভাই উঠানামা করতে পারে, চারদিকে ঘোরাঘুরি করতে পারে। এই প্রজাপতি, সরি পিঁপড়া বলছি। আর যদি পিঁপড়ার কথা বলতাম, পিঁপড়া কিন্তু শুধুমাত্র বোর্ড বরাবরই হাঁটতে পারে, সে কিন্তু উচ্চতায় উঠতে পারবে না, বোর্ড থেকে উপরে হাওয়ায় ভেসে উঠতে পারবে না, সে বোর্ডের উপরেই থাকবে। কিন্তু প্রজাপতি ভাই সারা দুনিয়া সব জায়গায় ঘোরাঘুরি করতে পারবে। সো ওর যে বেগটা ওটা ভাই দ্বিমাত্রিক বেগ না, ওর বেগটা হচ্ছে ত্রিমাত্রিক বেগ। সো আমি যদি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি যে ত্রিমাত্রিক বেগ বলতে কি বোঝায়, সেই যে তাহলে এখানে দেখবেন, ধরেন এটা একটা প্লেন, ওকে, এটা একটা এক্স ওয়াই প্লেন, এটা কিন্তু দ্বিমাত্রিক একটা স্থানাঙ্ক অবস্থা। তো আমি যখন পিঁপড়ার উদাহরণ দিয়েছি, তখন ধরেন পিঁপড়ার বেগটাকে আমি যে এইরকম একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। ধরেন এইটা হচ্ছে পিঁপড়ার বেগটা, ঠিক আছে, এই যে বোর্ডের উপর শোয়ানো অবস্থা আছে। তাহলে ওর একটা এই দিক বরাবর উপাংশ থাকবে আর একটা এই দিক বরাবর উপাংশ থাকবে। এই যে দেখেন পিঁপড়ার বেগের একটা উপাংশ থাকবে এই দিক বরাবর আর একটা উপাংশ থাকবে এই দিক বরাবর। বাট এখন এটা তো পিঁপড়া না, এটা তো প্রজাপতি, ওর বেগটা ত্রিমাত্রিক। সো ওর বেগটা ভাই এই যে এখানে শোয়ানো অবস্থা না থেকে ওর বেগটা হচ্ছে এই যে এরকম। সো এবার ওর বেগের উপাংশ থাকবে 3টা, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটা আগের মতো ওয়াই অ্যাক্সিস বরাবর, আরেকটা হচ্ছে ভাই এই যে এতটুকু, এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর বেগের উপাংশ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এখানে যেমন আমি কলমটা রেখেছি, বোর্ডে তো ভাই আমি এখানে কলমটা সুপারগুলো দিয়ে এইভাবে লাগিয়ে রাখতে পারবো না। যদি লাগিয়ে রাখতে পারতাম তাহলে দেখাতে পারতাম যে ধরেন ওর বেগটা যদি এরকম ভাবে থাকে, তাহলে এই যে এই দিক বরাবর একটা উপাংশ পাবো, একটা পাবো এই দিক বরাবর, এই যে দেখাচ্ছি এই যে এতটুকু, আরেকটা পাবো এই যে নিচ থেকে এতটুকু যে দূরত্বটা সেইটা। সো বেগের উপাংশ পাচ্ছি ভাই টোটাল 3টা। সো ওর বেগটা ভি কে যদি আমরা ভেঙে লিখতে চাই, তাহলে ভি ভেক্টর সরাসরি লিখতে পারি ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে ভি জেড কে ক্যাপ। সো ভি স্কোয়ার সমান আমরা লিখতে পারি, যেটা আপনারা জানেন অলরেডি, ভি এক্স স্কোয়ার
প্লাস ভিওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার। ওকে, সো ওই সেম ভাবে ভাই ওর যদি আপনি গতিশক্তি লিখতে চান তাহলে আপনি লিখতে পারেন এই প্রজাপতিটা ধরেন ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার। আবার ভি স্কোয়ারকে ভাঙে আপনি লিখবেন ভি এক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার। তাহলে তখন আপনাকে লেখা লাগবে হাফ এম ভি এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভিওয়াই স্কোয়ার প্লাস হাফ এম ভি জেড স্কোয়ার। ওই যে সে গতিশক্তি অর্জন করতে পারতেছে তিনটা উপায়ে। সো এই প্রজাপতিটার স্বাধীনতার মাত্রা হচ্ছে ভাই 3। আশা করি সব কিছু আপনারা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো স্বাধীনতার মাত্রা, রৈখিক স্বাধীনতার মাত্রাটা আমি আপনাকে খুব ভালো মতো বুঝিয়েছি। আর ঘূর্ণন স্বাধীনতার মাত্রাটা আমি আপনাকে পড়াতে বুঝাবো, সেটা হচ্ছে গ্যাসের গতিশক্তির ক্ষেত্রে। আচ্ছা, সো ভাই একটা জিনিস আপনাদেরকে পড়িয়ে দিই, সেটা হচ্ছে ভাই স্বাধীনতার মাত্রা হচ্ছে 3 প্রকার। কি কি? একটা রৈখিক স্বাধীনতার মাত্রা, মাত্র যেটা পড়লাম, রৈখিক গতিশক্তির কারণ, রৈখিক গতিশক্তি যত উপায় অর্জন করতে পারে সেটা হচ্ছে রৈখিক স্বাধীনতার মাত্রা। এরপর হচ্ছে একটা স্পন্দন স্বাধীনতার মাত্রা, এটা আমাদের সিলেবাসে নেই, কারণ এইটা অ্যাক্টিভেট হওয়ার জন্য একটা গ্যাসের মলিকিউলটা প্রায় 3 থেকে 4000 থেকে 4000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা লাগে, তখন এই স্বাধীনতার মাত্রাটা আসে। মানে তখন ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি চলে আসে মলিকিউলের মধ্যে, এটা নর্মাল টেম্পারেচারে আসে না। এই কারণে এই স্বাধীনতার মাত্রাকে আমরা উজ্জ্ব করব। আর আরেকভাবে শক্তি অর্জন করতে পারে, সেটা হচ্ছে গ্যাসের মলিকিউলগুলো ঘুরতে পারে। সো ঘোরার কারণে ওর স্বাধীনতার মানে ও ঘোরার কারণে এক প্রকার শক্তি অ্যাচিভড হয়। আর আমরা জানি শক্তি যত উপায় অ্যাচিভড হয় সেটাকে আমরা বলি তার স্বাধীনতার মাত্রা। সো ঘূর্ণনের কারণে যে শক্তি অ্যাচিভড হয় সেটাকে আমরা বলি ঘূর্ণন স্বাধীনতার মাত্রা। সো ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম, ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম আর রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম। এর মধ্যে আমরা অলরেডি রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম পড়েছি, আর ঘূর্ণন ডিগ্রি অফ ফ্রিডম আমরা পড়বো হচ্ছে গ্যাসের উদাহরণে। সো আমরা একটু জাস্ট স্পন্দন বা ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডমটা একটু পড়ে নিই, একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। আপনারা জাস্ট চাইলে এটা অধ্যয়ন করতে পারেন, অনেক ভিডিও আছে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, বাট আমার মনে হয় এটা দরকার নেই। কারণ এই স্বাধীনতার মাত্রা অ্যাক্টিভেট হওয়ার জন্য গ্যাসকে উত্তপ্ত করা লাগে প্রায় 3000 থেকে 4000 ডিগ্রি সেলসিয়াস, এত বেশি। আর এই তাপমাত্রা আমরা নিয়ে যেতে পারি না, মানে প্র্যাকটিক্যালি বা এক্সপেরিমেন্টালি কোনো কিছুতে আমাদের ম্যাথ করার সময় এত তাপমাত্রা দেওয়া থাকে না। সো এই স্বাধীনতার মাত্রা উজ্জ্ব থাকবে। আচ্ছা, সো এই স্বাধীনতার মাত্রাটা অ্যাকচুয়ালি কী ভাই, সেটা আপনাদেরকে বুঝাচ্ছি। আপনারা যদি কোনো কারণে স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার বা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় পড়তে চান, সেখানে আপনারা পড়বেন গ্যাসের প্রত্যয়নী বল। একটা মলিকিউলকে আপনি যদি বা একটা পদার্থকে আপনারা যদি ডিফর্ম করতে চান, তাহলে তার মধ্যে প্রত্যয়নী বল বা স্থিতিস্থাপকতা হাজির হয়। সো ওই যে ইন্টারমলিকুলার ফোর্সগুলোর কারণে যে প্রত্যয়নী বল বা স্থিতিস্থাপক বল হাজির হয়, সেটাকে আমরা স্প্রিং দ্বারা ডিনোট করি। ওই অধ্যায় যখন পড়াবো তখন দেখাবো। ধরেন ভাই এইটা একটা মলিকিউল কোনো পদার্থের, এইটা আরেকটা মলিকিউল। সো এদেরকে যদি আপনি দূরে দূরে নিয়ে যান, তাহলে মলিকিউলগুলোর মধ্যে প্রত্যয়নী বলটা কাজ করে ভিতরের দিকে, যেন আপনি মলিকিউলগুলো দূরে দূরে নিয়ে যেতে না পারেন। আবার এদেরকে যদি কাছে কাছে নিয়ে আসতে চান, তাহলে মলিকিউলগুলোর মধ্যে প্রত্যয়নী বল কাজ করবে এবার বিপরীত দিকে বা বিকর্ষণধর্মী, যেন আপনি তাদেরকে কাছে আনতে না পারেন। কারণ প্রত্যেক জিনিসই তার অ্যাকচুয়াল শেপে থাকতে চায়, আপনি তাকে ডিফর্ম করতে পারবেন না, সংকুচিত করতে পারবেন না, প্রসারণও করতে পারবেন না, সে দুইটাতেই বাধা দিবে। সেই যে তাদের মাঝখানে যে বন্ধনটা আছে, সেটাকে আমরা অনেক সময় স্প্রিং দ্বারা ডিনোট করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে কাছে নিয়ে আসলে প্রত্যয়নী বল বাইরের দিকে, দূরে নিয়ে গেলে প্রত্যয়নী বল ভিতরের দিকে। এটা জাস্ট বোঝানোর জন্য। এখন ধরে নেন এইটা যে কোনো পদার্থ না, এটা একটা গ্যাসের দুইটা মলিকিউল, এবং এটা তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা আছে। এখন দেখা যায় মলিকিউলগুলো ভাই কাঁপাকাঁপি করে, বোঝা গেছে, এই 3000-4000 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে। এই কাঁপাকাঁপিটা আবার ভাই এক্স অ্যাক্সিস বরাবর কাঁপতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর কাঁপতে পারে, জেড অ্যাক্সিস বরাবর কাঁপতে পারে। আবার একই সাথে তারা রোটেশনও করতে পারে। তো এটা অনেক কমপ্লেক্স একটা জিনিস, ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম বোঝাটা। কারণ এক্স অ্যাক্সিস বরাবর কীভাবে কাঁপাকাঁপি করবে, ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর কীভাবে কাঁপাকাঁপি করবে, রোটেশনাল ভাবে কীভাবে কাঁপাকাঁপি করবে, এগুলো বেশ কমপ্লেক্স। সো এটা আমরা ড্রপ করে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম টুকটাক। আমরা জাস্ট ঘূর্ণন স্বাধীনতার মাত্রাটা পড়বো আর রৈখিক স্বাধীনতার মাত্রাটা পড়বো। সো এইটা জাস্ট এখন গ্যাসের ক্ষেত্রে দেখি। আসেন গ্যাসের ক্ষেত্রে কিভাবে বোঝা যায়। আসেন ভাই, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা একটু স্বাধীনতার মাত্রাটা অ্যাপ্লাই করি। ধরে নেন এইটা একটা এক পারমাণবিক গ্যাস। এক পারমাণবিক গ্যাস বলতে কি বোঝায়? এই যে একটা ধরেন মলিকিউল, এই মলিকিউলটা দেখতে ধরেন এই যে এটা, ওকে, এইটাই ধরেন সেই মলিকিউলটা, ওকে, এইটা ধরেন সেই মলিকিউলটা। ওর বেগ হচ্ছে ভাই ভি। এখন আমি ওর বেগটাকে, এক পারমাণবিক যে একটা গ্যাসের মলিকিউল আছে, ও বলেন তো ভাই ওর বেগটা কত মাত্রিক? উত্তর হচ্ছে ত্রিমাত্রিক। প্রজাপতি যেমন উড়াউড়ি করে না,
একটা কন্টেনারের মধ্যে গ্যাসের মলিকিউলগুলো ভাই উড়ে উড়ে চারদিকে ছুটে বেড়ায়। ও শুধুমাত্র একটা তল বরাবর ছুটে না, ও শুধুমাত্র একটা অক্ষ বরাবর ছুটে না, ও সব দিকে যায়, বিক্ষিপ্ত হয়ে ছোটাছুটি করে। সো ওর বেগটা ত্রিমাত্রিক। সো ওই বেগের উপাংশ পাবো আমি, ওই বেগের এক্স অ্যাক্সিস বরাবর একটা উপাংশ পাবো, সেটাকে আমরা বলতে পারি ভিএক্স। একটা উপাংশ পাবো ভাই ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা হচ্ছে ভিওয়াই। আর আরেকটা হচ্ছে যে উচ্চতার জন্য যে উপাংশটা পাবো, এখানে দেখানো সম্ভব না চিত্রে, জাস্ট আপনারা বুঝে নেবেন, সেটা হচ্ছে ভিজেড। এখন আমরা যদি এই ভি কে লিখতে চাই ভাই, তাহলে ভি সমান লেখা যাবে ভিএক্স আই ক্যাপ প্লাস ভিওয়াই জে ক্যাপ প্লাস ভিজেড কে ক্যাপ। এগুলো আমি অলরেডি আপনাদেরকে বুঝিয়েছি, সো অত আর লিখলাম না। সো এই মলিকিউলটার, ধরে নেন এই মলিকিউলটার ভর হচ্ছে এম, তাহলে এর গতিশক্তি আমরা যদি লিখতে চাই ভাই হাফ এম ভি স্কোয়ার লেখা যায়। এই মলিকিউলের গতিশক্তি, রৈখিক গতিশক্তি। আবার ভি সমান কি লেখা যায়, ভি স্কোয়ার সমান ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার প্লাস ভিজেড স্কোয়ার। সো আমরা এটাকে যদি একটু ভেঙে লিখতে চাই, তাহলে ফাইনালি লিখতে পারি হাফ এম ভিএক্স স্কোয়ার প্লাস হাফ এম ভিওয়াই স্কোয়ার প্লাস হাফ এম ভিজেড স্কোয়ার। সো এই মলিকিউলটা ভাই রৈখিক গতিশক্তি অর্জন করতে পারতেছে তিনটা ডিফারেন্ট ওয়েতে। এই একটা ওয়ে, এই একটা ওয়ে, এই একটা ওয়ে। সো একটা ওয়ে, একটা ওয়ে, একটা ওয়ে, টোটাল কয়টা ওয়েতে সে রৈখিক গতিশক্তি অর্জন করতে পারতেছে ভাই? তিনটা ওয়েতে। সো যতগুলো উপায়ে সে রৈখিক গতিশক্তি বা রৈখিকভাবে শক্তি অর্জন করতে পারতেছে, সেটাকে আমরা বলবো তার রৈখিক স্বাধীনতার মাত্রা। সো এটাকে এফ দ্বারা প্রকাশ করব, যেহেতু স্বাধীনতার মাত্রা, যেহেতু রৈখিক, ছোট করে একটা টি লিখে দেবো, সেটাই হচ্ছে তার রৈখিক স্বাধীনতার মাত্রা। সো আমি যদি একটু লিখে দিই, এটাই হচ্ছে তার রৈখিক স্বাধীনতার মাত্রা। আশা করি আপনাদেরকে আমি সবকিছু বুঝাতে পেরেছি। এখন আপনারা বলতে পারেন যে ভাই রৈখিক তো গেল, মলিকিউলটা কি ভাই সামহাও ঘুরতে পারে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। মলিকিউল ভাই মুত্তিয়া মুরালি ধরনের বলের স্পিন দেখছেন না শেন ওয়ার্ডের, সেইভাবে মলিকিউলগুলো ভাই স্পিন করতে করতে যায়। মলিকিউলটা শুধুমাত্র ভাই যে রৈখিক গতিশক্তি আছে বা রৈখিক বেগ আছে এমনটা না, মলিকিউলটা ভাই ঘুরতে ঘুরতে সামনে যায়। মলিকিউলটা আমি আপনাকে দেখাই, যে কোনো একটা যদি মলিকিউল নেই, কারণ এইটা একটা এক পারমাণবিক গ্যাসের মলিকিউল, এ না ভাই যে এরকম ঘুরতে থাকে, বোঝা গেছে? শুধু সামনে আগে না, ঘুরতে ঘুরতে রোল করতে করতে সামনে আগে। আশা করি আপনারা বুঝেছেন। তো ওর কিন্তু আমরা শুধুমাত্র রৈখিক ট্রান্সলেশনাল যে স্বাধীনতার মাত্রা পাবো এমনটা না, সে কিন্তু রোটেশনও করে। সো রোটেশনের কারণে তার একটা স্বাধীনতার মাত্রা আমরা পেতে পারি, সেটা দেখবো। তার আগে একটু জড়তার ভ্রামক কনসেপ্টটা একটু রিভিশন দেওয়া উচিত, অনেকে ভুলে যেতে পারেন, একটু রিভিশন দিই। ধরেন ভাই এটা একটা ঘূর্ণন অক্ষ, এই যে জেড জেড প্রাইম একটা ঘূর্ণন অক্ষ, এইখানে একটা এখানে একটা পার্টিকেল আছে M1 ভরে, এখানে একটা পার্টিকেল আছে M2 ভরে। এই M1 পার্টিকেলটা এই যে ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব R1 লম্ব দূরত্ব অবস্থিত, আর M2 পার্টিকেলটা ঘূর্ণন অক্ষ থেকে R2 লম্ব দূরত্ব অবস্থিত হইতে পারে। এখন আমি যদি পুরো সিস্টেমটাকে ঘুরিয়ে দিই, ধরেন এটা ঘূর্ণন অক্ষ, এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, এরা ধরেন এই ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে এইভাবে ঘুরছে, এই যে এটা ধরেন ঘূর্ণন অক্ষ ঘুরছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এদের জড়তার ভ্রামক হবে ভাই, জড়তার ভ্রামক স্কেলার রাশি। সো এই যে প্রথম যে পার্টিকেলটা আছে, জড়তার ভ্রামক হবে হচ্ছে M1 R1 স্কোয়ার। দ্বিতীয় যে পার্টিকেলটা আছে, এর জড়তার ভ্রামক হচ্ছে M2 R2 স্কোয়ার। যেহেতু স্কেলার, সো আমরা যোগ করতে পারি। সো এই জেড জেড অ্যাক্সিস সাপেক্ষে, জেড জেড প্রাইম অ্যাক্সিসের সাপেক্ষে মোট জড়তার ভ্রামক হচ্ছে M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার। আশা করি বুঝেছেন। এখানে R1 আর R2 বলতে কি বোঝায় ভাই? অ্যাক্সিস থেকে লম্ব দূরত্ব, অ্যাক্সিস থেকে পার্টিকেলের লম্ব দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আরেকটা জিনিস রিভিশন দেওয়া দরকার। ধরুন ভাই একটা দৃঢ় গোলক, এই যে এইটা ধরে নেন একটা দৃঢ় গোলক, যার রেডিয়াস হচ্ছে, এটা ধরেন কেন্দ্র, এই রেডিয়াস হচ্ছে R, যার ভর হচ্ছে ক্যাপিটাল M, এবং সে ধরেন একটা জেড জেড অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে। ধরেন এই যে এইটা একটা দৃঢ় গোলক, ঠিক আছে? এইটা ধরে নিচ্ছে একটা দৃঢ় গোলক, দেখাচ্ছি আপনাদেরকে। ধরে নেন এই হচ্ছে একটা দৃঢ় গোলক, এই যে হলুদটা, এই যে দৃঢ় গোলক। এই ধরে নিলাম এই যে সাদাটা হচ্ছে তার অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে? এই অ্যাক্সিস অফ রোটেশনের সাপেক্ষে ঘুরছে, এই যে এইভাবে ঘুরছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঘুরছে। তো এই ঘূর্ণনের কারণে তার যে স্বাধীনতার মাত্রা অর্জিত হবে, সেটা কিরকম হবে সেটা একটু দেখাই। তো এই জেড অ্যাক্সিস সাপেক্ষে তার ঘূর্ণনের কারণে যে স্বাধীনতার মাত্রা আসবে, একইভাবে ভাই M R স্কোয়ার। সো আগে আরটা ছিল ভাই আপনার হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব, এবার আর হচ্ছে রেডিয়াস।
আর এটা একটা দৃঢ় গোলক, এই জন্য আসে হচ্ছে 2/5 mr স্কোয়ার, 2/5 mr স্কোয়ার। এখানে আর বলতে কি বোঝাচ্ছে ভাই? আর মানে কিন্তু রেডিয়াস, আর আগেরটা কিন্তু রেডিয়াস ছিল না, ঘূর্ণন অক্ষ থেকে উলম্ব দূরত্ব। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, কেন দৃঢ় গোলক দেখালাম ভাই? কারণ পার্টিকেল গুলাকে বা মলিকিউল গুলাকে এক একটা কিন্তু দৃঢ় গোলক হিসেবে কল্পনা করা হয়, আদর্শ গ্যাসের এক একটা মলিকিউলকে। ওই যে প্রথম ক্লাসে দেখিয়েছিলাম শিখার জন্য, আশা করি মনে আছে। সেই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, সবকিছুই বললাম। এবার আসেন, সো আমরা ধরে নিচ্ছি কোনো কারণে, ধরে নিচ্ছি কোনো কারণে ধরে নিচ্ছি এই একটা পার্টিকেল, ওকে? দেখেন ভালো মতো বুঝবেন, এই পার্টিকেলটা ধরে নেন এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, সো এইটা হচ্ছে একটা মনোএটমিক পার্টিকেল, এইটা এক্স অ্যাক্সিস, এই সাদাটা। সো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে সে এইভাবে ঘুরতে পারে, ঘুরছে ঘুরছে। আচ্ছা, যদি ঘুরে ভাই, তাহলে এই সেই পার্টিকেল, এই সেই কেন্দ্র, কেন্দ্র থেকে এতটুকু হচ্ছে রেডিয়াস ধরে নিলাম আর, পার্টিকেলের ভর ধরে নিচ্ছি স্মল এম। তাহলে পার্টিকেলের বলেন তো ভাই জড়তার ভ্রামক কত? আপনি বলেন ভাই ওই যে সূত্র মাত্র শিখলাম 2/5 mr স্কোয়ার, তাই না? এটাই। এখন ভাই পার্টিকেলের যে রেডিয়াসটা আছে ভাই, রেডিয়াসের মানটা অলমোস্ট জিরো, এতটাই ছোট যে পার্টিকেলের রেডিয়াসটা ভাই অলমোস্ট শূন্য হয়। রেডিয়াস যদি শূন্য হয় ভাই, তাহলে দেখেন এমনিতেই ছোট একটা মান, ধরেন রেডিয়াসের মান ধরে নেন কোনো কারণে 10⁻20, এইটাকে যদি আবার আপনি স্কোয়ার করেন তাহলে কত চলে আসবে? 10⁻40 চলে আসবে। সো একটা ছোট জিনিসকে আবার যদি স্কোয়ার করেন, সো ওই জিনিসটা আর স্কোয়ারের মানটা অলমোস্ট জিরোর কাছাকাছি চলে আসবে। সো আই এর মানটা ওভারঅল ভাই সবকিছুর সাথে যেহেতু এইটা যেহেতু জিরো, অলমোস্ট জিরোর সাথে যাই গুণ করেন আই এর মানটা চলে আসবে জিরো। সো পার্টিকেলটা ঘুরছে ঠিকই, মলিকিউলটা ঘুরছে ঠিকই, কিন্তু তার জড়তার ভ্রামক কত বলেন ভাই? শূন্য। কোন অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে ভাই? এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে। সো যেহেতু ঘুরছে তাহলে তার একটা ঘূর্ণন গতিশক্তি থাকতে পারে। ঘূর্ণন গতিশক্তির ফর্মুলা হচ্ছে ভাই ইকে, যেহেতু রোটেশনাল তাহলে ইকে আর লিখছি, এটার ফর্মুলা হচ্ছে ভাই আই ওমেগা স্কোয়ার, আই ওমেগা স্কোয়ার। জড়তার ভ্রামক হচ্ছে এম এর জায়গায় আই বসবে আর বেগের জায়গায় ওমেগা বসবে, ভরের জায়গায় জড়তার ভ্রামক, বেগের জায়গায় কৌণিক বেগ বা ঘূর্ণন বেগ, এই হচ্ছে ঘটনা। সো যেহেতু এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ভাই, তাহলে এখানে আই এক্স ওমেগা এক্স লিখতে পারি। এখন ভালো মতো বুঝুন, পার্টিকেলটাকে আপনি এক্স এক্সের সাপেক্ষে ঘুরান, ওয়াই এক্সের সাপেক্ষে ঘুরান আর জেড এক্সের সাপেক্ষে ঘুরান, সব ক্ষেত্রে কিন্তু সেম। কারণ দেখেন এইটা এক্স অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস কোনটা হবে ভাই? এক্স অ্যাক্সিসের সাথে লম্ব। ধরে নেন, এবার আমি লম্ব একটা দেখাচ্ছি, ধরে নেন এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরা মানে এইটা, আর ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরা মানে এইটা। স্টিল কিন্তু ভাই সেম। স্টিল কত আসবে বলুন? স্টিল কিন্তু আসবে কত? ওই আপনার হচ্ছে জিরোই আসবে, কারণ আর এর মানটা স্টিল জিরো। আবার দেখেন জেড অ্যাক্সিস কোনটা হবে ভাই? এদের দুজনের সাথে লম্ব। সো এটা ধরেন এক্স, এটা ওয়াই, সো জেড হবে এদের সাথে লম্ব, অর্থাৎ এইটা হচ্ছে ধরে নেন জেড অ্যাক্সিস, এই সেইটা। সো জেড অ্যাক্সিস সাপেক্ষে ঘুরবে আবার এইভাবে, জেড অ্যাক্সিস সাপেক্ষে ঘুরলো এবারও তার এই যে রেডিয়াসটাই কাউন্ট হচ্ছে। এক্স অ্যাক্সিস সাপেক্ষে ঘুরুক, ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে ঘুরুক আর জেড অ্যাক্সিস সাপেক্ষে ঘুরুক, প্রত্যেকবারই চিত্রটা একই রকম হচ্ছে। সো আর স্কোয়ার মানটা যেহেতু শূন্যের কাছাকাছি, আই এর মানটা শূন্য। সো যেহেতু অ্যাকচুয়ালি সে ঘুরছে, বাট স্টিল তার ঘূর্ণন স্বাধীনতার মাত্রা বা ঘূর্ণন গতিশক্তির মানটা হচ্ছে শূন্য। আবার দেখাই, ধরে নিচ্ছি আমরা এইটা এক্স অ্যাক্সিস, ওকে? এইটা এক্স অ্যাক্সিস, এক্স এর সাপেক্ষে ঘূর্ণন মানে হচ্ছে এইটা। আচ্ছা, ধরে নিচ্ছি এইটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ঘূর্ণন মানে হচ্ছে এইটা। ধরে নিচ্ছি এইটা জেড অ্যাক্সিস ভাই, ধরে নিচ্ছি এই যে এইটা জেড অ্যাক্সিস, এইটা। সো জেড অ্যাক্সিসের সাপেক্ষে ঘূর্ণন হচ্ছে এইটা। সেগুলো আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারেন, এগুলো তো কিনতেই পাওয়া যায়। তিনটা অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরলে ভাই সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরুক, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরুক আর জেড অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরুক, আই এর মানটা সবসময় কত হচ্ছে ভাই? শূন্য। সো ই কে আর এর মানটা, আই এর মানটা যেহেতু সবসময় শূন্য, ই কে আর এর মানটাও শূন্য। তো পার্টিকেল ঘুরছে ঠিকই, কিন্তু তার গতিশক্তি অর্জিত হচ্ছে না। আর যদি গতিশক্তি অর্জিত না হয় তাহলে ঘূর্ণন স্বাধীনতার মাত্রা কত হচ্ছে ভাই? শূন্য। বুঝা গেল? আর আমি যদি আপনাদেরকে একদম সহজভাবে বলি, মনোএটমিক গ্যাসের তাহলে মোট স্বাধীনতার মাত্রা হবে তার রৈখিক স্বাধীনতার মাত্রা প্লাস ঘূর্ণন স্বাধীনতার মাত্রা, এফটি প্লাস এফআর। রৈখিক স্বাধীনতার মাত্রা হচ্ছে ভাই 3, ঘূর্ণন স্বাধীনতার মাত্রা হচ্ছে 0। সো মোট স্বাধীনতার মাত্রা হচ্ছে ভাই 3। আশা করি আপনাকে আমি রৈখিক এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কনসেপ্টটা খুব ভালো মতো বোঝাতে পেরেছি।
এবার আসুন সেকেন্ড যেটা আছে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, সেটা একটু বোঝার চেষ্টা করি। এখন মনোএটমিক গ্যাসের একটা উদাহরণ দেওয়া আছে, এগুলো আমি অলরেডি বলেছি, এই যে হিলিয়াম, নিয়ন, আর্গনগুলো। এবার আসুন আমরা দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এই স্বাধীনতার মাত্রা টপিকটা একটু বোঝার চেষ্টা করি। সো দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে যদি বলি ভাই, আপনারা যদি একটু দেখেন, অক্সিজেন গ্যাস দেখতে হয় এরকম কেমিক্যালি, নাইট্রোজেন গ্যাস হয়তো বা এরকম হয়, আমার ভুল হলে আমাকে জানাবেন, কেমিক্যালি। বাট ফিজিক্যালি বা ফিজিক্সের ক্ষেত্রে আমরা এরকম অক্সিজেন না দিয়ে আমরা এরকম ভাবে চিন্তা করবো, ধরেন এইটা একটা মলিকুল, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এই যে মাঝখানে তাদের বন্ধন। নাইট্রোজেনের ক্ষেত্রেও সেম, অক্সিজেন দেখতেও হচ্ছে এরকম ফিজিক্যালি, নাইট্রোজেন দেখতেও হচ্ছে ফিজিক্যালি এরকম, যে দুইটা পরমাণু মাঝখানে তাদের বন্ধন দ্বারা যুক্ত, ঠিক আছে? আচ্ছা, মানে দুইটা হচ্ছে গোলক, এটা একটা গোলক, এইটা একটা গোলক, বোঝা গেল? আচ্ছা, এবার আসেন, তো আমি যদি বলি এই যে দেখেন ভাই, এইটা একটা অণু, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, মাঝখানে ধরেন তাদের বন্ধন আছে। সো ওরও হচ্ছে ওই যে ভাই বেগটা যেভাবেই থাকুক, বেগটা তো ভাই ত্রিমাত্রিক হবে। এই যে এটাকে বলতে পারি কিন্তু ছোটাছুটি করে বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হবে। সো ওরও ভাই ওই একইভাবে ভাই, ওরও বেগের যে উপাংশ আছে সেটা এক্স অ্যাক্সিস বরাবরও পাবেন, ওয়াই অ্যাক্সিস বরাবরও পাবেন, আবার ওই যে জেড অ্যাক্সিস বরাবর উচ্চতাটা যেটা সেটাও পাবেন। সো ওরও যে রৈখিক গতিশক্তিটা আছে সেটা হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ারকে ভাঙলে আপনি পাবেন হচ্ছে ভি এক্স স্কোয়ার, ভি ওয়াই স্কোয়ার, ভি জেড স্কোয়ার। সো হাফ এম ভি এক্স স্কোয়ার, হাফ এম ভি ওয়াই স্কোয়ার, হাফ এম ভি জেড স্কোয়ার। সো তার গতিশক্তি অর্জিত হচ্ছে তিনটি উপায় রৈখিক গতিশক্তি। এই কারণে ডায়াটমিক গ্যাসের ভাইয়া রৈখিক গতিশক্তি বা রৈখিক স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, কারণ গতিশক্তি অর্জিত হচ্ছে তিনটি ডিফারেন্ট ওয়েতে। এটা একদম মনোএটমিক গ্যাসের ক্ষেত্রেও, মানে মনোএটমিক গ্যাসেরটাই কপি পেস্ট, ওকে, একই জিনিস। আচ্ছা, এবার আসেন ভাই, এবার আসেন আমরা তার ঘূর্ণনটা একটু চিন্তা করি, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সো এই যে মনোএটমিক ডায়াটমিক গ্যাসটা যে আছে ভাই, এই তিনটা অ্যাক্সিস বরাবর, তিনটা অ্যাক্সিস সাপেক্ষে ঘুরতে পারে। এইখানে দেখুন ভালো মতো, ধরে নিচ্ছি নর্মালি হচ্ছে অ্যাটমটা দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে মলিকুলটা। সো ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস হচ্ছে এই যে ভিতর দিয়ে ঢুকছে, এই পাশ দিয়ে বেরিয়েছে। সো চিন্তা করতে তো একটু সমস্যা, এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা রেডি করে রেখেছি। ধরে নিচ্ছি এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস নির্ধারণ করছে, এই যে এই দুইটা। সো এক্স অ্যাক্সিস সাপেক্ষে ঘূর্ণন মানে কি ভাই, এই যে এইভাবে ঘোরা, এইভাবে ঘোরা। সো যদি আমি একটু যা আপনাদেরকে চিত্র এঁকে বোঝাই, ধরেন এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল বা একটা মলিকুল, এই একটা মলিকুল, মাঝে তাদের বন্ধন আছে, যাই থাকুক, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরা মানে কি ভাই বলেন, এই যে এই ভিতর দিয়ে এক্স অ্যাক্সিস পাস করেছে, এটা এক্স প্রাইম। সো এই পার্টিকেলে ভরও হচ্ছে স্মল এম, এই পার্টিকেলে ভরও হচ্ছে স্মল এম, ঠিক আছে? দুইটার রেডিয়াস সেম, ধরে নেন এটার রেডিয়াস হচ্ছে আর, এটার রেডিয়াস হচ্ছে আর। সো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘূর্ণনের জন্য স্বাধীনতার মাত্রা বা ঘূর্ণন গতিশক্তি কত হবে ভাই, বা জড়তার ভ্রামক কত হবে ভাই, এম আর স্কোয়ার। যেহেতু দৃঢ় গোলক তাহলে 2/5 এম আর স্কোয়ার, এই গোলকটার জন্য 2/5 এম আর স্কোয়ার, এই গোলকটার জন্য 2/5 এম আর স্কোয়ার। সো এটা হচ্ছে ভাই আমাদের এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘূর্ণনের জন্য, এক্স প্রাইমের সাপেক্ষে ঘূর্ণনের জন্য এটা হচ্ছে জড়তার ভ্রামক। এবার যেহেতু আর স্কোয়ারের ভ্যালু ভাই অলমোস্ট জিরোর কাছাকাছি, এই জন্য এক্স প্রাইমের সাপেক্ষে যে জড়তার ভ্রামকটা আছে সেটা হবে শূন্যের কাছাকাছি। আশা করি বুঝেছেন, এটা তো বুঝলাম। এবার আসেন এই পার্টিকেলটাইতে ভাই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরতে পারে। এখন ওয়াই আর জেড অ্যাক্সিস দেখতে কিরকম হবে, জাস্ট আমি আপনাকে বুঝাই। ওয়াই আর জেড অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস সবাই পরস্পরের সাথে লম্ব। সো এইটা যদি এক্স অ্যাক্সিস হয় ভাই, এখন আমার কথা হচ্ছে এই যে সাদা জিনিসগুলোকে আমি মাঝে বসাতে পারবো না। সো মাঝে যদি বসাতাম তাহলে এই যে এটা হতো ওয়াই, এটা হতো ওয়াই, আর এই যে আপনাদের দিকে এটা হতো জেড, এটা হতো জেড। বাট মাঝে যেহেতু বসাবো না, আমি ধরেন সাইডেই বসাচ্ছি। ধরেন এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, দেখেন এক্স আর ওয়াই পরস্পরের সাথে লম্ব, আর এটা হচ্ছে জেড, দেখেন এক্স ওয়াই জেড পরস্পরের সাথে লম্ব, এই যে দেখেন। সো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরা, এই যে এটা ধরেন এক্স, এই যে বড়টা হচ্ছে এক্স, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরা মানে এইটা। ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরা মানে কি, এটা ধরেন ওয়াই, ওয়াইটা ধরেন অ্যাকচুয়ালি মাঝে থাকবে। সো মাঝে যদি ধরেন মাঝে আছে, ওকে, মাঝে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরা মানে হচ্ছে এইভাবে। আর জেড অ্যাক্সিস হচ্ছে ধরে নেন এইটা, জেড অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরা মাঝে যদি থাকে তাহলে এই যে এইভাবে। সো আপনারা এগুলা আশা করি ভিজুয়ালাইজ করতে পেরেছেন। সো এই সেম পার্টিকেলগুলো ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে আর জেড অ্যাক্সিস সাপেক্ষে ঘোরা মানে কি বলে, ধরেন এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল, এটা এদের মাঝের বন্ধন। এক্স মানে হচ্ছে মাঝের দিকে গিয়েছে, ওয়াই মানে কি ভাই, ওয়াই আর জেড মানে কি, ঠিক এদের এই যে এরকম ভাবে গেল। ওয়াই অ্যাক্সিস দেখতেও সেম, জেড অ্যাক্সিস দেখতেও সেম, জাস্ট অ্যাঙ্গেলটা ডিফারেন্ট, ঠিক না? এটাকে আমি ওয়াই ওয়াই প্রাইম বলতে পারি,
অথবা জেড জেড প্রাইম বলতে পারি। এটাকে একটু শোয়াই দিলেই এটা জেড জেড প্রাইম হয়ে যাবে। তো যেহেতু আমি অলরেডি আপনাদেরকে বুঝিয়েছি, এটা যদি পার্টিকেল হয়, ওয়াই এক্সিস হচ্ছে ঠিক মাঝে এইভাবে, জেড হচ্ছে ঠিক মাঝে এইভাবে। সো এই মাঝেরটাকে আপনি যদি অন্য অ্যাঙ্গেলে দেখেন, ওটাকে কিন্তু ওয়াই এর মতোই দেখতে লাগবে। সো ওয়াই এক্সের সাপেক্ষে ঘূর্ণন আর জেড এক্সের সাপেক্ষে ঘূর্ণন এক্স্যাক্টলি সেম। এবার দেখেন, এই পার্টিকেলের ভর ধরনে নেন, এই পার্টিকেলের ভর ধরনে নেন, আর ধরেন ওদের রেডিয়াস তো আর, রেডিয়াস কিন্তু এখানে ইউজ হবে না ভাই। এখানে যেটা ইউজ হবে সেটা হচ্ছে ভাই এই যে ঘূর্ণন অক্ষ থেকে পার্টিকেলের কেন্দ্রের দূরত্ব আর, আর ঘূর্ণন অক্ষ থেকে পার্টিকেল এই পাশে কেন্দ্রের দূরত্ব স্মল আর। এবার ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস সাপেক্ষে এদের জড়তার ভ্রামক কত হবে ভাই বলেন তো? এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, তাই না? এবার আর 2/5 হবে না। আর এই আর মানে কিন্তু রেডিয়াস না, এই আর মানে ঘূর্ণন অক্ষ থেকে পার্টিকেলের কেন্দ্রের লম্ব দূরত্ব। এবং ভাই এই আর স্কোয়ার ইজ ইকুয়াল নট জিরো। আর স্কোয়ার মানটা, আর স্কোয়ারের যে মানটা আছে এটা বেশ বড় হচ্ছে ভাই আর স্কোয়ারের থেকে, বেশ বড় না, খানিকটা বড় আর কি, খানিকটা বড়, রেডিয়াসের থেকে ভালোই বড় আছে। সো আর স্কোয়ারের মান যেহেতু শূন্য না ভাই, তাহলে আই স্কোয়ারের মানও শূন্য হবে না। তার মানে এবার আমরা ডেফিনেটলি ওয়াই ওয়াই প্রাইমের সাপেক্ষে জড়তার ভ্রামক পাবো, জেড জেড প্রাইমের সাপেক্ষে জড়তার ভ্রামক ঠিক এক্স্যাক্টলি ততই আসবে। তাহলে ভাই আমরা দেখেন এবার ঘূর্ণন গতিশক্তি বা যে রোটেশনাল যে কাইনেটিক এনার্জি আছে সেটা অ্যাকচুয়ালি আমরা পাবো কিভাবে পাবো ভাই? যদি আমরা মোট ঘূর্ণন গতিশক্তি লিখতে চাই তাহলে সূত্র হবে হাফ আই এক্স ওমেগা এক্স স্কোয়ার প্লাস হাফ আই ওয়াই ওমেগা ওয়াই স্কোয়ার প্লাস হাফ আই জেড ওমেগা জেড স্কোয়ার। আমরা অলরেডি জানি আই এক্স এর মান হচ্ছে 0, সো এই ভ্যালুটা চলে আসবে হচ্ছে 0। তার মানে একটা দ্বিপারমাণবিক গ্যাসের মলিকিউল অ্যাকচুয়ালি ঘুরে ভাই, অ্যাকচুয়ালি এক্স এর সাপেক্ষে ঘুরে, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, কিন্তু তার ঘূর্ণন গতিশক্তি অর্জিত হয় না। শুধুমাত্র ঘূর্ণন গতিশক্তি অর্জিত হয় ওয়াই এক্সিস আর জেড এক্সের সাপেক্ষে ঘূর্ণনের কারণে। তাহলে এইখানে একটা ওয়েতে সে ঘূর্ণন গতিশক্তি অর্জন করতে পারতেছে, এইখানে আরেকটা ওয়েতে ঘূর্ণন গতিশক্তি অর্জন করতে পারতেছে। টোটাল ওয়ে অফ অ্যাচিভিং রোটেশনাল কাইনেটিক এনার্জি কয়টি ভাই? 2টি। সো তার ঘূর্ণন গতিশক্তি বা ঘূর্ণন স্বাধীনতার মাত্রা কত? 2, 3 কিন্তু না, 2। ঘুরতেছে 3 এক্সের সাপেক্ষে, কিন্তু গতিশক্তি অর্জিত হচ্ছে শুধুমাত্র ওয়াই আর জেড এর সাপেক্ষে। আশা করছি এর থেকে সুন্দরভাবে আপনি মানে বুঝানো পসিবল, আমি বুঝানো আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, আশা করছি আপনি ভালো মতো বুঝেছেন। আচ্ছা, তো আমরা ভাই এই যে দেখলাম রৈখিক স্বাধীনতার মাত্রা হাফ এম ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার ভি জেড স্কোয়ার, এটাই স্বাভাবিক। এই জন্য রৈখিক স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। আর যখন আমরা কৌণিক স্বাধীনতার মাত্রা বললাম, অলরেডি বলেছি রৈখিক স্বাধীনতার মাত্রা হচ্ছে ভাই 3, আর কৌণিক স্বাধীনতার মাত্রা বা ঘূর্ণন স্বাধীনতার মাত্রা হচ্ছে 2। টোটাল স্বাধীনতার মাত্রা ডাইঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে হচ্ছে ভাই 5। এবং ডাইঅ্যাটমিক গ্যাস দেখতে হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন সবই। বাট এর সাথে ভাই আরেকটা জিনিসের খুব বেশি মিল আছে, সেটা হচ্ছে পলিঅ্যাটমিক, লিনিয়ার পলিঅ্যাটমিক গ্যাস বা সরল রৈখিক পলিঅ্যাটমিক গ্যাস। একমাত্র আমরা উদাহরণ আমাদের বেশি কাজে লাগে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন দেখেন সব পলিঅ্যাটমিক গ্যাসগুলো দেখতে হচ্ছে আলাদা আলাদা শেপের হয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইড দেখতে কিরকম হয় বলে? এইটা হচ্ছে কেমিক্যালি দেখতে, ফিজিক্যালি দেখতে হচ্ছে এই যে এরকম, এই যে। এবারে যখন সে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরবে, ভালো মতো বুঝবেন, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যখন ঘুরবে তখন প্রতিবারই তাদের রেডিয়াসগুলো কাউন্ট হবে। এখানে রেডিয়াস, এখানেও রেডিয়াস, এখানেও রেডিয়াস। সো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যখন সে ঘুরছে তখন তার এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যে জড়তার ভ্রামক আছে 0, এই কারণে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যে এক্স এর সাপেক্ষে যে গতিশক্তিটা আছে সেটাও হয়ে যায় 0। এই কারণে একটা পলিঅ্যাটমিক গ্যাস সে যদি দেখতে সরলরৈখিক হয়, সে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরবে ঠিকই, কিন্তু তার কোনো গতিশক্তি অর্জিত হবে না। তার শুধুমাত্র গতিশক্তি অর্জিত হতে পারে ওয়াই আর জেড অ্যাক্সিসের সাপেক্ষে ঘূর্ণনের কারণে। এই কারণে তারও স্বাধীনতার মাত্রা হচ্ছে ঘূর্ণনের ক্ষেত্রে 2, রৈখিকের ক্ষেত্রে 3, টোটাল স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। আশা করি বুঝেছেন, আশা করি বুঝেছেন। আর ভাই বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ভাই কোনো কমপ্লেক্সিটি নাই, এখানে সবগুলো অ্যাক্টিভেটেড থাকবে। বহুপারমাণবিক গ্যাস হচ্ছে দেখতে এরকম। এখন এটাকে যদি আপনি এক্স অ্যাক্সিস এইভাবে ঘুরান, তাহলে এই পার্টিকেল আর এই পার্টিকেলের জন্য আপনি স্বাধীনতার মাত্রা, বা এই পার্টিকেলের জন্য জড়তার ভ্রামক না পেলেও এই পার্টিকেলের জন্য পাবেন। সো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরালেও স্বাধীনতার মাত্রা পাবো। আবার যদি এই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরান, তাহলে এর সাপেক্ষে জড়তার ভ্রামক না পেলেও এদের সাপেক্ষে জড়তার ভ্রামক পাবেন। আবার জেড অ্যাক্সিসও তো ভাই এগুলোর মতোই কোনো একটা অ্যাক্সিস। তো অ্যাকচুয়ালি ভাই আমরা যখন আপনার বহুপারমাণবিক গ্যাস নিই এবং সেটা দেখতে লিনিয়ার না, তখন তার জন্য সব অ্যাক্সিসের সাপেক্ষেই আমরা ঘূর্ণন গতিশক্তি পাবো। সো সব অ্যাক্সিসের সাপেক্ষেই স্বাধীনতার মাত্রা পাবো। এই হচ্ছে ব্যাপার।
সো আপনার এটা যদি সালফার ট্রাইঅক্সাইড হয়, ধরেন এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, এটা কেমিক্যালি দেখতে, ফিজিক্যালি দেখতে হচ্ছে এরকম। টোটাল 4টা গোলক চারদিকে আছে। সো এও ভাই বিক্ষিপ্ত হয় ছোটাছুটি করে। সো ওরও বেগের 3টে উপাংশ পাবো, এই কারণে তার রৈখিক গতিশক্তিটা দেখতে এরকম, হাফ এম ভি এক্স স্কোয়ার, হাফ এম ভি ওয়াই স্কোয়ার, হাফ এম ভি জেড স্কোয়ার। তাহলে তার রৈখিক স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, অ্যাজ ইউজুয়াল সবার মতোই। আর ঘূর্ণন স্বাধীনতার মাত্র একই, হাফ আই এক্স ওমেগা এক্স স্কোয়ার, হাফ আই ওয়াই ওমেগা স্কোয়ার, হাফ আই জেড ওমেগা জেড স্কোয়ার। যেহেতু সব এক্সের সাপেক্ষে আমরা জড়তার ধারক পাচ্ছি, তাহলে এর ঘূর্ণন স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। মোট স্বাধীনতার মাত্রা কত ভাই পলিঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে? রৈখিক প্লাস ঘূর্ণন 3 + 3 = হচ্ছে 6। এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার।